হ্যাঁ হ্যাঁ। 14 ভুবনে আমাদের যে আমরা যে ভূলোকে আছি, ভূলোক আছে, স্বর্গলোক আছে, জনলোক আছে, তপলোক আছে, মহলোক আছে, সত্যলোক আছে, মানে ব্রহ্মলোক, ঠিক আছে। আর নিচের তল, বিতল, মহাতল। ওখানে যাওয়ার জন্য আমাদের যা যা জিনিসপত্র দরকার, যেগুলো খুব প্রয়োজনীয়, যেমন আমার মেকআপের কিছু জিনিস অবশ্যই সেগুলো আমাকে নিতে হবে, আর জামা কাপড় আমরা গুছিয়ে নিচ্ছি এখানটাতে। তারপরে রাত্রেবেলা শুয়ে রেস্টও করতে হবে, কারণ সকালে অনেকটা জার্নি রয়েছে আমাদের। এখন অনেকটাই রাত হয়ে গেছে, 11:18 বেজে গিয়েছে প্রায়। তো এখানে আমাকে এখন অ্যালার্মটা দিতে হবে, কারণ কালকে সকালে উঠে বেরোনোর আছে। আর প্ল্যান ছিল আজকে রাতে 9টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়ব, কিন্তু আমি জানতাম সেটা কোনোভাবেই সম্ভব হয়ে উঠবে না। তো সব কাজ সেরে, প্যাকিং সেরে শুতে শুতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে আজকে। কটার অ্যালার্ম দেওয়া যায় বলো তো? 5টার অ্যালার্ম দিই না, 4:45, 4:45-এর অ্যালার্ম দেব, কারণ 5টার অ্যালার্ম দিলে উঠতে উঠতে 6টা বাজবে। সব কাজ সেরে বেরোতে বেরোতে বাজবে 7টা, 7:30। তো 5 ঘন্টা 26 মিনিট ঘুমোতে পারবো যদি এক্ষুনি ঘুমিয়ে পড়ি। সেট হয়ে গেছে অ্যালার্ম। চলো তাহলে, কাল সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই। চলো, আমরা রেডি হয়ে গেছি মোটামুটি। আমাদের গতকাল ব্যাগ প্যাক করাও দেখিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের দুদিনের জামা কাপড়, আর আমার ক্যামেরা ব্যাগটা ওই ঘরে আছে। তো মোটামুটি আমরা রেডি। তো আমাদের এবার বেরোতো। কিসে যাচ্ছি আমরা? স্কুটি না বাইকে? স্কুটিতে যাচ্ছি। লক করছি, ঘর সব ঠিকঠাক আছে। চলো। আমরা প্ল্যান করেছিলাম যে সকালবেলা যখন আমরা বেরোবো, মানে ভোরবেলা আর কি, তো রাস্তাতেই যেন সানরাইজ হয় এবং সেই সুন্দর দৃশ্যটা আমরা উপভোগ করতে পারি। তো যথারীতি সেটা হয়ে ওঠেনি, কারণ কি রাত্রেবেলা অনেক দেরিতে আমরা ঘুমিয়েছিলাম। তো তারপর আমাদের বেরোতে বেরোতে প্রায় 7টা বেজে যায়। আর রাস্তাতে সেই সময় প্রচুর লোকজনও হয়ে গিয়েছিলো। ফাঁকা রাস্তা বলাটা একদমই ভুল, ফাঁকা রাস্তা ছিল না। কিন্তু একটা জিনিস আমাদের সাথে খুব ভালো হয়েছে, যেটা হচ্ছে এই যে কল্যাণী হাইওয়েটা রয়েছে, এটা আগে রাস্তাটা খুব বাজে ছিল, এখন রাস্তাটা এতটাই সুন্দর করে দিয়েছে যে কোনো জায়গায়, মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা আমাদের কোনো ফ্রেন্ডদের বাড়িতে হোক বা নিজেদের কোনো কাজে হোক, যে আজকে যে মায়াপুর যাচ্ছি, আগে যতটা সময় লাগতো এখন সেই সময়টা প্রায় মোটামুটি 8 ঘন্টা 45 মিনিট কম লাগছে। এবং এই রাস্তাতে স্কুটি চালাতেও খুব মজা হচ্ছে, কারণ কি নিচে যখন ব্রিজটা যতদিন না হয়েছিল আমাদের তো নর্মাল রাস্তা দিয়ে যেতে হতো এবং রাস্তার মধ্যে প্রচুর গাড়ি ঘোড়া সমস্ত কিছু থাকতো। এবার আজকে আমরা যাচ্ছি যখন ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি। তো এখনও প্রায় অনেকটা রাস্তা আমরা পেরিয়ে এসেছি, আরও কিছুটা রাস্তা বাকি। খুব জোরে খিদে পাচ্ছে, কিন্তু এখন কিছু খাওয়া দাওয়ার কথা ভাববো না, কারণ আমাদেরকে টাইমের মধ্যে ওখানে পৌঁছতে হবে। পৌঁছে কিছু নেসেসারি কাজকর্ম রয়েছে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো যাই হোক, চলো তোমরাও রাস্তাটা আমাদের সঙ্গে এনজয় করো।
আরে ভাই আমি রাস্তা চিনি রে ভাই, আগের বছর ওই পার দিয়ে গেছিল কি নবদ্বীপ ওই দিক দিয়ে গেছিল, এবার এখান থেকে দেখো তো ম্যাপে। কোনটা হবে বললো? এটা তো হবে, ব্যাগটা নামাতে হবে তো, ওই জন্য তাহলে একবারে ব্যাগটা ইসে করে না ইসে করবো। ফুলি তো দাও। দেখো 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 দেখো, হুম আস্তে আস্তে দাও, আস্তে 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 দাও, এদিন এদিন আস্তে আস্তে যাবে, এবার হবে হয়তো একটু একটু করে যাবে, ছোটো ট্যাঙ্ক তো ছুটি। মাঝখানে কী হচ্ছিল বুঝতেও পারছিলাম না, আমার দেখলাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ এই দেখো মাঝখানে মাঝখানে আটকে আটকে যাচ্ছে, হ্যাঁ কী হচ্ছে আমি বুঝতে পারছি না। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গিয়েছি মায়াপুরে। আমাদের বহু প্রতীক্ষিত একটা ট্রিপ ছিল এটা, মায়াপুর। আর এই যে বড় মন্দিরটা দূর থেকে দেখা যায়, এটা দেখতে এত সুন্দর লাগে, তার মানে ভাবো যে মায়াপুরে যাওয়ার পরে কতটা ভালো লাগতে পারে। তো আজকে আমাদের ডে 1 মায়াপুরের, আমরা মায়াপুরে কীভাবে আজকে দিনটা সেলিব্রেট করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে মন্দিরের মেইন। গাড়ি কি এখানে ঢুকতে দেবে? ফোনটা নিয়ে যাও। তুমি 4 নম্বর গেট দিয়ে ঢোকো। 4 নম্বর গেট কোথায়? এই দিক দিয়ে, ডান দিকে। হ্যাঁ 4 নম্বর গেট দিয়ে ঢোকো, আমি এটা দিয়ে গিয়ে পারমিশনটা করাই। 4 নম্বর গেট কতটা গিয়ে হবে? এই সামনে গলিটা দেখলে না, হ্যাঁ ওইখান দিয়ে। ওখান দিয়ে গিয়ে ঢুকে কি বলবো? ঈশ্বরধান ভবন। ঈশ্বরধান ভবন, তাই তো? ঠিক আছে।
তো আমরা প্রথমে ঢুকে 4 নম্বর গেটে, তো ওখানে এন্ট্রি করালাম। তো এই জায়গাটাতে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি কারণ অনেকটা সময় লেগেছে। তো প্রথমে 30 টাকা দিয়ে আমরা একটা টিকিট কাটলাম, এটা একদিনের আমাদের গাড়ি রাখার চার্জেস। তো সেই টিকিট নিয়ে আমরা গেট দিয়ে ঢুকেই ডান দিকে একটা পার্কিং লট আছে, তো সেখানে গিয়ে আমরা গাড়ি রাখলাম। তো যাই হোক, গাড়ি রাখার পর আমি আমার ফোন হোল্ডার থেকে ফোনটা খুলে নিলাম, খুলে নিয়ে ব্যাগ ফ্যাগ যা যা আছে সেগুলো গুছিয়ে নিলাম, কারণ এবার ওখানে পূজা অলরেডি ওয়েট করছে আমার জন্য, তো পূজার ওখানে যেতে হবে। তো একটা দেখলাম অটো যাচ্ছে, মানে টোটো যাচ্ছিলো, টোটোটাকে দাঁড় করিয়ে উঠে গেলাম টোটোতে। তারপর আমরা চললাম হচ্ছে আমরা যেখানে যাওয়ার কথা, মানে যেখানে পূজা আমার জন্য ওয়েট করছে সেইখানে। আমি চলে এসেছি মেন মন্দিরের সামনে। এখানে সিকিউরিটি অফিসের সামনে দাঁড়িয়ে আছি কারণ ক্যামেরার পারমিশনটা আমাদের করাতে হবে। তো আমাদের সাথে যেহেতু ফোন আছে প্লাস ক্যামেরা, ড্রোন সবই আছে, তো আসতে হবে, মানে এখানে পারমিশন করাতে হবে। তার কারণ নয়তো আমাদেরকে নিয়ে যেতে দেবে না ভেতরে, ক্যামেরা ফোন কিছুই অ্যালাউ করবে না। আর টাইমটা হচ্ছে সকাল 10টা, মানে 10টার মধ্যে এসে নিহাও ওই পারমিশনটা করাতেই হবে। তো নীলকে আমি ফোন করে বললাম তাড়াতাড়ি স্কুটিটা রেখে এই সিকিউরিটি অফিসের সামনে আসতে। আর আমি রীতিমতো মেন গেট থেকে দৌড়াতে দৌড়াতে এসেছি কারণ হাতে বেশি সময় বাকি ছিল না। আমি ঠিক 9:45-এ ঢুকেছি মেন গেট দিয়ে, আর সিকিউরিটি অফিসের সামনে আসতেও মোটামুটি হেঁটে আসতে গেলে 2-3 মিনিট সময় লেগেই যায়। তো এসে আমি নীলের জন্য ওয়েট করছি, আশা করিও তাড়াতাড়ি চলে আসবে। তোমরা যারা যারা ফোন বা ক্যামেরা মন্দিরের ভেতরে নিয়ে যেতে চাও তারা এই অফিসটা দেখে রাখো, মেন মন্দিরের ঠিক পাশেই। আর মেন মন্দির আর গদা ভবনের ঠিক মাঝামাঝি জায়গাতেই অফিসটা রয়েছে। এখানে এসে সকাল 10টার মধ্যে তোমাদেরকে পারমিশন করাতে হবে। একটা নাম্বারও ফোন লাগে না। ওইদিকে চলো, ওইদিকে সামনে সামনে চলো। আজকে নিজের চোখে উপভোগ করো আর কালকে ক্যামেরা দিয়ে দেখে নিও, একই ব্যাপার। তো এই হচ্ছে আমাদের রুম, আমরা আছি ঈশ্বরদান ভবনে। আমি পরে আস্তে আস্তে সব ডিটেলসগুলো শেয়ার করব, কিভাবে বুকিং করতে হবে, কত টাকা চার্জেস লাগবে, তো সমস্ত কিছু আমি পরে শেয়ার করব তোমাদের সাথে। আপাতত রুমটা দেখিয়ে দিই। ভীষণ পরিষ্কার আর অনেকটা বড়, জানলাটাও বেশ বড়, অনেকটা সূর্যের আলো ঢুকছে। বাথরুমটা দেখুন, যা লাইট করবো, বাথরুমের লাইট ভেতরে, এই হচ্ছে বাথরুম। আচ্ছা, এদিকে শাওয়ারটা আছে, আমি মোজা পরে আছি বলে ঢুকলাম না, সুন্দর। সবার ফার্স্টে মায়াপুরে এসেই আমাদের প্ল্যান ছিল আগে আমরা ক্যামেরার পারমিশনটা করাবো, কিন্তু যেটা হলো
আমাকে উনি বললেন, মানে সিকিউরিটি যে ছিলেন ওখানে, সিকিউরিটি পার্সন, উনি বললেন যে 9টা থেকে 10টার মধ্যে আসতে হবে। এবার উনি আমাকে ক্লিয়ার করে বলেননি যে 9টা থেকে 10টা অবধি শুধু আসতেই হবে না, তার সঙ্গে ফটো ভিডিও তোলার সময়সীমাটাও 9টা থেকে 10টা অবধি, তার আগেও নয় তার পরেও নয়। তো সেটা জানলে আমরা সেইভাবেই প্রিপেয়ার হয়ে বাড়ি থেকে আসতে পারতাম। তো আসলে আমি জানি না উনিও পুরো ব্যাপারটা ঠিকঠাক জানেন কি না। তো ওখানে আরেকজন যিনি ছিলেন উনি তখন বললেন যে তুমি পরিষ্কার করে বলো, তুমি যেটা বলতে চাইছো সেটা ওনাকে বলেছো পরিষ্কার করে। তখন উনি বললেন যে না, আপনাকে 9টা থেকে 10টা অবধি ছবি তুলতে পারবেন, তারপরে কোনো পারমিশনও দেওয়া হবে না, ক্যামেরা অ্যালাউ করাও হবে না। তো সেটা যাই হোক আমাদের খুবই দুঃখ পেলাম এটা দেখে। আর প্রতিটা মন্দিরের নিয়ম থাকে, ক্যামেরা অ্যালাউ থাকে না, এই নিয়মটা সব মন্দিরেই থাকে, কিন্তু যেখানে যেখানে থাকে সেখানে আমার মনে হয় একটা রেস্ট্রিকশনের নিয়মাবলী একটা দিয়ে দেওয়া উচিত, যাতে আমাদের মতন যারা ব্লগার রয়েছি আমরা বা জনসাধারণে যারা ফটো ভিডিও তুলতে চায় তারা যেন সেই নিয়মাবলীটা পড়তে পারে। তো যদি নাও তোলা যায় ফটো ভিডিও তাতেও আপত্তি নেই, কিন্তু যে টাইমের যে সময়সীমাটা যেটা, সেইটা আমার মনে হয় সেটা পরিষ্কার করে সবাইকে জানানো উচিত। তো তোমরা যারা যারা ফটো ভিডিও তুলবে বলে মনে করছো মায়াপুর এসে মন্দিরের ভেতরে, তো তারা অবশ্যই 9টা থেকে 10টার মধ্যে আসার চেষ্টা করো, পারলে 9টাতেই পৌঁছে যেও, কারণ তাহলে তোমরা 1 ঘন্টা সময় পাবে। তো তার মধ্যে পারমিশন করিয়ে ফটো এবং ভিডিও তোমরা দুটোই তুলতে পারবে। ফোন অ্যালাউ করবে না, ফোনে কোনো রকম ফটো ভিডিও তোলার কথা ভাবাও যায় না আর কি। তো ফোন অ্যালাউ করবে না, অনলি ক্যামেরার জন্যই এই নিয়মটা। তো যাই হোক, সেখান থেকে আমরা নিরাশ হয়ে চলে এলাম আমাদের ঈশ্বরদান ভবনে, যেখানে আমাদের রুম বুকিং ছিল। এই যে আমাদের রুম, তো এখন ছড়িয়ে ছিটিয়ে আছে, পরে সুন্দর করে দেখাবো। তো এখানে এসে আমি ফ্রেশ হয়ে এই চেঞ্জ করলাম, কারণ হচ্ছে এই ড্রেসটা আমি এনেছিলাম, মানে এখান থেকেই কিনেছিলাম আগের বছর, আর এখানে মানে এই গোপী ড্রেস এখানেই পরে, তো আমি যার জন্য নিয়ে এসেছি এটা পরবো বলে, তো এখানে আজকে একটা পরেছি। দিয়ে আমরা এখন যাব খাবারের, মানে আমাদের লাঞ্চের কুপনটা নিতে। দেরি হয়ে গেলে এরপর আর পাবো না, অলরেডি 11টা বেজে পার হয়ে গেছে। তারপরে আর মন্দিরের আশেপাশে সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে আমরা দেখব। তো আমরা ঢোকার পর, তো পূজা যেখানে যাচ্ছিল, সামনে যাচ্ছিল, আমি পেছনে ভিডিও রেকর্ড করছিলাম। তো পাশে একটা ছোট মল ছিল। তারপর আমরা আস্তে আস্তে যেখানে মেন মন্দির, সেখানে 9:30টার মধ্যে ঢুকে টিকিট করতে হতো বা পারমিশন নিতে হতো, যেখানে ছবি তোলার বা ভিডিও তোলার জন্য। এই দেখো আমরা এখন গদা ভবনের পাশ দিয়ে যাচ্ছিলাম। তো গদা ভবনের পাশ দিয়ে গিয়ে বাঁ হাতে ঢুকে মেইন যেখানে মন্দির, সেইখান থেকে আমরা গেলাম যে আরেকটা জিনিসের জন্য গিয়েছিলাম, সেটা হচ্ছিল দুপুরের ভোগের যে টিকিট পাওয়া যায় গদা ভবনে, সেটা নেওয়ার জন্য আমরা যাচ্ছিলাম। তো এই রাস্তা দিয়ে সোজা গিয়ে ওই পারে গিয়ে মেইন গেটের কাছে গিয়ে টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট পাওয়া যায়। তো চলো আমরা আস্তে আস্তে আমাদের মেইন মন্দিরের সামনের গেটের দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ সামনে। $80 দুটো দেবেন, ক্যাশ দিতে হবে। দুটো রাতের কুপন কখন থেকে দেওয়া হয়? বিকেল। তাও এখন না, রাতের কুপন কি নিয়ে নেব? রাতেরও তাহলে দিয়ে দিন। রাতের 50, তাই তো? 260।
কুপন পেয়ে গেছি, দিনের কুপন। এটা হচ্ছে দিনের বেলার কুপন, 80 টাকা করে পার পার্সন। আর এটা হচ্ছে রাতের বেলার কুপন, 50 টাকা করে পার পার্সন। তো কি কি খাওয়ানো হবে আইটেম বা মেনু কি কি রয়েছে সমস্ত এখানে লেখা রয়েছে। এখান থেকে দেখে তোমরা অর্ডার দিতে পারবে। আর এখানে পরপর সব যতগুলো ভবন আছে প্রতিটা ভবনে কি খাওয়া হয়, কি মেনু, কত টাকা কুপনের দাম, সমস্ত কিছু এখানে সব লেখাই রয়েছে পরপর সব ভবনগুলোতে। তোমরা নিজেদের মতন বেছে পছন্দ করে নিজেদের মতো কুপন কেটে নিতে পারো। থেকে শুরু হবে আজকে 1টা থেকে 2:30, 1টা থেকে 2:30 অবধি লাঞ্চ টাইম। কটা বাজে এখন? মনে হয় 11:30 বাজে। এই দুটো পেয়ারা নিচ্ছি আর এটা শাকালু নিচ্ছি। শাকালু আর পেয়ারা মাখা, কি জোর খিদে পেয়েছিল। এখানে আমাদের নতুন মন্দিরে যাওয়ার জন্য টিকিট পারচেস করতে হবে, দুটো। তো আমরা এখান থেকে টিকিট পারচেস করলাম নতুন যে মন্দির হচ্ছে সেখানে যাওয়ার জন্য। এখানে মনে হয় বিগ্রহ প্রতিষ্ঠা করে দিলে আর এত কিছু অ্যালাউ করবে না। নার্সিং টেম্পল কমপ্লিট। চলো। ইসকনের যে মন্দির সেই মন্দিরটা ভবিষ্যতে এখানে শিফট হয়ে যাবে। এই মন্দিরের কাজ অনেক বছর থেকেই চলছে, এখনও কমপ্লিট হয়নি, এখনও কমপ্লিট হতে আরও অনেক বছর লেগে যাবে। কিন্তু এই মন্দিরটা হচ্ছে আমাদের বিশ্বের সবথেকে বড় মন্দির, এটা আমাদের কাছে খুব গর্বের একটা বিষয়। আর উনি ওখানে এক্সপ্লেন করছেন পাশে, এখানটাতে উনি বলতে চাইছেন 10,000 লোক একসঙ্গে দর্শন করতে পারবে। তো এটা খুবই আমাদের কাছে প্রাউডের একটা ব্যাপার।
আর ওইখানে যে মেন স্ট্রাকচারগুলো ওখানে করা আছে ওখানটাতেই রাধাকৃষ্ণের বিগ্রহ বসানো হবে এবং তাদের সখীদের বিগ্রহ বসানো হবে। আর আমরা এখান থেকে দর্শন করতে পারবো। ভীষণ ভীষণ সুন্দর হতে চলেছে। আর এটা কবে ওপেনিং হবে এখনও কেউ কিছু বলতে পারছেন না। এটা হচ্ছে নৃসিংহ বা নরসিংহ মন্দির। এই মন্দিরের কাজ প্রায় শেষের দিকে, লাস্টের কিছু ফিনিশিং ওয়ার্ক চলছে। তো আশা করা যাচ্ছে এই মন্দিরটা খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। তো জানি না দুটো মন্দির একসঙ্গে ওনারা ওপেন করবেন কি না, সেটা আমি বলতে পারছি না, কিন্তু এটার কাজ অলমোস্ট মানে শেষের দিকে। এটা হচ্ছে আমরা এখন যে মন্দিরে দাঁড়িয়ে আছি সেই মন্দিরের একটা মিনিয়েচার স্ট্রাকচার এখানে করা, বা স্যাম্পল বলা যেতে পারে। এই আদলে বা এটাকে মাথায় রেখেই তৈরি হচ্ছে পুরো ব্যাপারটা। কাইন্ডলি বলবেন মানে পুরো ব্যাপারটা। 14টা ভুবন, আমাদের যে বোমলোক যে 14টা ভুবন আছে না, হ্যাঁ হ্যাঁ 14টা ভুবনে আমরা যে ভূলোকে আছি, ভূলোক আছে, স্বর্গলোক আছে, জনলোক আছে, তপলোক আছে, মহলোক আছে, সত্যলোক আছে, মানে বোমলোক, ঠিক আছে। আর নিচের তল, বিতল, মহাতল, রসাতল, পাতাল, আচ্ছা আচ্ছা 14টা ভুবন যেমন শুনি, হ্যাঁ হ্যাঁ 14টা ভুবন এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, মানে বোমলোকের 14 ভুবন, আমরা 14 ভুবনের মাঝখানে আছি, আচ্ছা ভূলোকে আছি, মাঝামাঝি। হ্যাঁ বোমলোকের 14টা ভুবনের মাঝখানে। এই 14 এই মন্দিরের নাম হচ্ছে TOVP, টেম্পল অফ বৈদিক প্ল্যাটিনিয়াম, ঠিক আছে। প্ল্যাটিনিয়াম মানে আমরা যে প্ল্যাটিনাম শুনি না, সেই প্ল্যাটিনাম বৈদিক প্ল্যাটিনিয়াম। এই জিনিসটা উপর থেকে নিচে অব্দি হবে, ঠিক আছে। বুঝতে পেরেছি। ডোম, এটা যে দক্ষিণ সাইড, ঠিক আছে। আচ্ছা, এটা পূর্ব দিকে নরসিংহদেব, আচ্ছা পূর্ব দিকে নরসিংহদেব, দক্ষিণ দিকে রাধা মাধব থাকবে, অষ্টসখী থাকবে, আচ্ছা, আর পঞ্চতত্ত্ব থাকবে। ওদিকে গুরু পম্পা থাকবে, আচ্ছা, আর ওদিকে পৌপাত আছে, পশ্চিম দিকে পৌপাত থাকবে, আচ্ছা আচ্ছা। এটা দক্ষিণ দিক, ঠিক আছে। এটা কবে ওপেনিং হবে তাও? এটা বলা হচ্ছে 2026 থেকে ওপেনিং হওয়ার কথা। 26-এ হয়ে যাবে, হওয়ার কথা আছে। দেখা যাক, সবার ইচ্ছা হয় হবে, ঠিক আছে। এটা অনেক বছর থেকে শুনছি কাজ চলছে, ভগবানের কৃপায় হয়, ঠিক আছে। এটা টোটাল कोरोना आ गया था ना, हाँ बीच कोरोना आ गया। ओ अच्छा। खर्चा भी बढ़ गया ना इसका। अभी खर्चा है 12,000 करोड़ रुपये, 7 लाख स्क्वायर फुट लेके बनना, 7 লক্ষ স্কয়ার ফুট, 7 লক্ষ स्क्वायर फुट। और ये हाइट है 135 स्क्वायर फुट हाइट है। और इसमें अभी खर्चा कितना है? 12,000 करोड़ रुपया खर्चा, 12,000 कोटी টাকা। আমরা 1 কোটি টাকাই ভাবতে পারি না। ये जो आप लोग 50 रुपये करके देके आया, हाँ। कोई हेल्प करेगा तो मंदिर जल्दी बढ़ेगा। अच्छा, जितना जल्दी हम लोग को डोनेशन देगा उतना जल्दी। अच्छा, अब भी एक एक्स्ट्रा लेकिन पहले ये टिकट सिस्टम नहीं था, क्योंकि मैं पिछले साल भी आई थी तो तब क्या करेंगे, चाहिए रुपया चाहिए ना। हाँ ये ठीक किया आप लोग। এখনকার মেন মন্দির, মানে এখন মানে অনেক বছর ধরেই এখানেই পুজো আরতি সব কিছু হয়। কিন্তু আমরা এখন যাব না মন্দিরে, 4:30টার সময় যখন আবার ওপেন হবে তখন যাব। আর মন্দিরের ভেতরে ফোন ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই, যেরকম তোমাদেরকে বললাম আমি। তো আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি গদা ভবনে। যেহেতু অনেকটা লম্বা লাইন পড়বে ওই জন্য আগের থেকে একটু যেতে হবে। তাও এখন গিয়ে হয়তো দেখবো লাইন পড়েই গেছে অলরেডি, কারণ দুপুর 1টা থেকে খাওয়া দাওয়া শুরু হবে। তো এখানে আমাদের জুতো রাখতে হলো, এই একই সিস্টেমে আমরাও রাখলাম। আর এই হচ্ছে কুপন দিয়ে দিয়েছে, টোকেন। চলো লাইনটা দিয়ে দিই। বিশাল বড় একটা লাইন পড়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই লাইনটাই মানে এটা স্ট্রেট লাইন নয়, এটা ঘুরে 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 গেছে, একটাই লাইন। তো এখানটাতেই আমাদেরকে এখন দাঁড়িয়ে ওয়েট করতে হবে। ঠিক 1টার সময় এই গেটটা খুলবে সামনে, তো তখন আস্তে আস্তে সবাই মিলে আমরা যেখানে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে গদা ভবনে সেই দিকটাতে আমরা এগিয়ে যাব। তো আমরা এসেছিলাম মোটামুটি শীতকাল শেষ হবার সময়, কিন্তু তখনও যে এরকম গরম ছিল মানে সেটা এখানে না আসলে এই সময়তে কেউ বুঝতে পারবে না।
খিচুড়ি না, মানে এখানে খিচুড়ি তো দেবে না আর কি, মানে ওই সব সবজি, বিশেষ করে ফুলকপিটা দিলে এরকম গন্ধ হয়, গন্ধে আরও খিদে পেয়ে গেল। তো এখানে প্লেট দিচ্ছে, আমিও নিয়ে নিলাম প্লেট। দুজনের দুটো। প্রথমেই এখানে সার্ভ করা হচ্ছে ভাত, একবারেই যতটা ভাত দেয় সেটাই যথেষ্ট। তারপর রুটি, আমি রুটি নিয়ে নিই। এখানে দিচ্ছে ডাল আর সঙ্গে দুটো সবজি। তো প্রতিদিন বিভিন্ন রকমের সবজি তৈরি করা হয় আলাদা আলাদা করে, কিন্তু সেগুলো সব একরকম হয় না। একটা মিক্সড ভেজ থাকেই, আর একটা পনির বা কোফতা এই ধরনের কিছু একটা দেওয়া হয়। আর সঙ্গে এখানে বেগুনি আর হলো পায়েস, আর সাথে পাশের টেবিলে জল রাখা থাকে। তো এই খাবারগুলো নিয়ে নিজের জায়গা মতন গিয়ে বসে তারপরে সবাই মিলে এখানে সঙ্গে খাওয়া দাওয়া হয়। আর পেছন দিকে আরেকটা কাউন্টার রয়েছে যেখান থেকে চাইলে রিপিট করে জিনিস নেওয়া যায়, ভাত ডাল তরকারি যেটাই তোমরা সেকেন্ড টাইম বা থার্ড টাইম যতবার ইচ্ছে নিতে পারো, আনলিমিটেড খাওয়া। তো সেটার স্টলটা পেছনেই দেওয়া রয়েছে যাতে ইজি হয়, আবার সোজা সামনে গিয়ে যাতে না নিয়ে আসতে হয়। এই হচ্ছে আমাদের মহাপ্রভুর বা শ্রীকৃষ্ণের মায়াপুরের প্রসাদ। এই হচ্ছে আমাদের মায়াপুরের প্রসাদ। এখানে কি কি আছে আমি দেখিয়ে দিই। এখানে দিয়েছে প্রথমেই ভাত, সাদা ভাত, তারপর ডাল, তারপর পনিরের তরকারি, মিক্সড পনির, তারপর একটা কোফতা দিয়েছে এখানে, ভেজ কোফতা, রুটি, বেগুনি আর পায়েস। তো এটা খেতে ভীষণ সুস্বাদু, কারণ আমি আগের বছর এসে খেয়েছি, তাই আমি জানি, বা তোমরা যারা যারা খেয়েছো তোমরাও জানো। ৳৮০ পুরো পেট ভর্তি খাবার একজনের। তো আমরা দুজনেই খেলাম, পেট পুরো ফুল। আর অনেক কিছু ছিল, ভাত ছিল, ডাল ছিল, দু রকমের সবজি ছিল, মানে একটা মিক্সড ভেজিটেবল উইথ পনির, আর একটা ছিল হচ্ছে ভেজ কোফতা, আর ছিল রুটি, পায়েস, বেগুনি আর জল। তো খাবারগুলো অনেকটা সাধারণের মধ্যেও খুব অসাধারণ টেস্ট। আর প্রথমে হয়তো দেখে মনে হবে যে অল্প দিল, কিন্তু একদমই না। আমাদের মতন মানুষদের জন্য একবার নেওয়াই যথেষ্ট। কিন্তু তুমি যদি আরও, মানে তোমরা যদি চাও আরও রিপিট করতে, আরও নিতে, তাহলে আবারও দেবে, সেই সিস্টেমও রয়েছে। তো তোমরা অবশ্যই এখানে খেও। আমরা গদা ভবনে খেলাম, কালকে অন্য কোনো ভবনে খাবো। আর রাতের কুপনটাও এখান থেকেই নেওয়া হয়েছে, গদা ভবনেরই। তো রাতে দেখি কি মেনু দেয়। এটা হচ্ছে গোবিন্দাস প্রসাদম, একটা রেস্টুরেন্ট। এটা মন্দিরের ভেতরেই, মানে মন্দির প্রেমিসেসের ভেতরেই। এখানেও আমাদেরকে কিনেই খেতে হবে, মানে সবাইকেই কিনে খেতে হবে। তো আমরা যেটা খেলাম গদা ভবনে, সেখানে যেরকম প্রচুর ভক্তরা খায়, এখানেও খায়, কিন্তু এখানের কস্ট একটু বেশি। খাবার মোটামুটি একই পাওয়া যায়, কিছু হয়তো চেঞ্জেস থাকে, আমি জানি না, আমি খাইনি। কালকে দেখি সকালের ব্রেকফাস্টটা এখান থেকে করব। আর তোমরা চাইলে এখানে এসেও খেতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। এটা একটা সুপার মার্কেট। এটা দেখে যা মনে হচ্ছে নতুন হয়েছে, মানে রিসেন্ট হয়েছে, খুব পুরনো হয়তো না। সবই আছে, সব রকমের ফল আছে। দেশি ঘি, দুটো ঘিয়ের কালার আলাদা কেন গো?
দুটো ঘিয়ের কালার আলাদা কেন? সফট ড্রিঙ্কস, অলিভ অয়েল, জ্যালাপিনোস সবই পাওয়া যায়। আমাদের দৈনন্দিন জীবনে মানে খেয়ে পড়ে বাঁচার জন্য যেটুকু দরকার সব কিছুই এখানে পাওয়া যায়। এটা নতুনই হয়েছে, এখনও ঠিকমতো সাজানো কমপ্লিট হয়নি, সব কিছু জায়গা মতো রাখছে ওরা, এখন আস্তে আস্তে করে হয়ে যাবে। এটা মানে খুব রিসেন্ট হয়েছে না, সব ম্যাক্সিমামই ফাঁকা ফাঁকা। আমাদের দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ভবন বা আমাদের স্টে, আমরা এখানেই রয়েছি। অনেক কষ্ট করে বুকিং পেয়েছি, তো বুকিং নিয়ে অনেক সমস্যা হয়। হ্যাঁ, আসলে যে কটা নাম্বার দেওয়া থাকে ওদের কোনো নাম্বারেই ফোন লাগে না, তো আমি সব কটা নাম্বারেই ট্রাই করে দেখেছি। আর এখানে আসলে তোমরা ডিরেক্ট রুম পেতেও পারো, নাও পেতে পারো, সেটা লাকের উপর ডিপেন্ড করছে। যদি ফাঁকা থাকে তাহলে পেয়ে যেতে পারো, কিন্তু আগের থেকে বুক করে আসাটাই বেটার। তো আমরা একটু রেস্ট নিয়ে নিলাম রুমে এসে, খুব টায়ার্ড লাগছিল কারণ কালকে রাতে যেহেতু ঠিকমতো ঘুম হয়নি। তো এখন আমরা এখান থেকে যাব গোশালা। গোশালা ওই পাশটাতে পড়বে, আমাদের নিচে টোটো পেয়ে যাবো আমরা গোশালা যাওয়ার জন্য। তো ওখান থেকে আসার পথে যদি দেখি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারছি গোশালা দেখে, তাহলে এখানে যে যে আরও জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরবো। আর যদি দেখি যে না দেরি হয়ে যাচ্ছে তাহলে আমরা ডিরেক্ট মন্দিরে যাব, কারণ মন্দিরে সন্ধেবেলা আরতি দেখবো আমরা। তো এটাই আপাতত প্ল্যান আছে, চলো। এলাম গোশালা দেখতে, আর এখানে দইয়ের একটা দোকান আছে, মাটির ভাঁড়ে দই পাওয়া যায়, ক্ষীর পাওয়া যায়। এখানে যে গরুগুলো রয়েছে সেগুলোর দুধ থেকে এই সব তৈরি হয়। আর তোমরা চাইলে এখান থেকে ঘি কিনে নিয়ে যেতে পারো। ওই দেখো মারামারি করছে। এই গরুটা অনেক পুরনো আর খুব ফেমাস ওর শিংয়ের জন্য। তো এখানে প্রচুর গরু আছে, এই যে এখানটাতে দুধ দুয়ে এখানে দুধগুলোকে রাখা হয়, তারপরে সেই দুধ দিয়েই সব কিছু তৈরি হয়, মিষ্টি, ছানা, দই, সেই দই দিয়ে লস্যি, পনির, তারপর হ্যাঁ এই তো এইসব তৈরি করা হয়। তো একদম খাঁটি ব্যাপার। পুরো সেবার আচ্ছা পুরোটা কিনতে হবে না, এক দুটো কেনা যায়? আচ্ছা আচ্ছা, পুরো যে থালাটা দেখা যাচ্ছে ওটা নিলে 500 টাকা ডোনেশন করতে হবে, আর তার নিচেও ডোনেশন করা যায়, এটাই সিস্টেম এখানকার। ও তুমি তো ছোট নও।
এই দোকানগুলো একদম গোশালার বাইরেই অবস্থিত, মানে গেট দিয়ে ঢুকতেই আপনারা সবার আগে গোশালার মুখেই গেট মানে এই দোকানগুলো দেখতে পাবেন। এখানটাতে মাটির ভাঁড়ে ক্ষীর পাওয়া যায়, দই পাওয়া যায়, লস্যি পাওয়া যায়। তো এখানে সব প্রাইস লিস্টগুলো দেওয়া আছে, কোনটার কত দাম, এখান থেকে দেখে আপনারা কিনতে পারবেন। এটা হলো অন্নদান কমপ্লেক্স, এখানে বিনামূল্যে প্রসাদ খাওয়ানো হয়। তো এখানে কেউ যদি তোমরা প্রসাদ খেতে চাও বিনামূল্যে, তাহলে এখান থেকে কুপন সংগ্রহ করে এখানেই খেতে হবে। আর যদি কেউ মনে করো এখানে নিজেদের বিশেষ দিনগুলো উদযাপন করবে বা নিজেদের বিশেষ দিন উপলক্ষে তোমরা কিছু ডোনেশন করবে, সেটাও তোমরা করতে পারো। প্রাইস লিস্ট ওই পাশটাতে দেওয়া রয়েছে। আর কখন থেকে কখন অবধি প্রসাদ খাওয়ানো হয়, কুপন দেওয়া হয়, সমস্ত কিছু এখানে নিয়মাবলী গেটে লেখা রয়েছে। তো তোমরা এখানে আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারো যদি কেউ বিনামূল্যে প্রসাদ খেতে চাও। বড় যে মন্দিরটা আমরা দেখলাম, যেটা নতুন তৈরি হচ্ছে, তো সেই মন্দিরের জন্য প্রচুর ভক্তরা ডোনেশন দেয়। তো যারা ডোনেশন দেয় এটা তাদের থাকার জন্য এই জায়গা আলাদা করে রয়েছে। তো এখানটাতে সাধারণ মানুষ বা সাধারণ ভক্তরা এসে থাকতে পারবেন না, তার জন্য খুবই দুঃখিত। গৌরাঙ্গ কুঠির, এখানেও তোমরা এসে থাকতে পারো, কিন্তু এখানে থাকার জন্য তোমাদেরকে নিত্যানন্দ কুঠিরে গিয়ে বুক করে তারপর এখানে আসতে হবে। চলো, এরকমই সব পরপর বেড়ার ঘর। আমরা এখন যাব সন্ধ্যের আরতি দেখতে। 5:30 প্রায় বাজে, 6টা থেকে আরতি শুরু হবে। এই মন্দিরে আমরা কালকে আসবো, আজকে আর হবে না, দেখে লোক আছে পেছনে। তো চলো এখন আমাদের সঙ্গে তোমরাও যাবে, কিন্তু দুঃখের বিষয় যেহেতু ফোন বা ক্যামেরা কোনোটাই অ্যালাউ করবে না, সেই জন্য তোমাদেরকে হয়তো আরতিটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। লাইনে দাঁড়িয়ে আছি মোবাইল জমা দেওয়ার লাইনে।
ব্যাগটা জানি না জমা নেবে কিনা, যদি না নেয় তাহলে আর আমাকে একা একাই আরতি বুঝতে হবে। ভেতরে আমি গেছিলাম সন্ধ্যা আরতি দেখতে, এখনও চলছে। কি কি হলো বলতে নর্মালি আরতিতে যা যা হয়, প্রদীপ দেখানো, পঞ্চপ্রদীপ দেখানো, জলশঙ্খ দেখানো, চামর দিয়ে আরতি করা, ফুল দিয়ে আরতি করা, এই সমস্ত জিনিসগুলোই হলো। কিন্তু দুঃখের বিষয় আমরা সব কিছুর ভিডিও করতে পারলেও মন্দিরের ভেতরের কোনো ফটো বা ভিডিওই আমরা তুলতে পারছি না। তো আমি গেছিলাম সন্ধ্যা আরতি দেখতে, তার মাঝখানে যেটা হয়েছে, আমি আসার পরে নীল আমাকে বলল ও এই স্টলে কিছু বই দেখছিল কেনার জন্য। তো ওর কাছে পিঠে একটা ভারী ব্যাগ ছিল, প্লাস আমার মোবাইল সব কিছুই ওর কাছে রাখা ছিল। তো ওখানে যে ব্লু কালারের চেয়ারটা দেখতে দেখতে পাচ্ছেন আপনারা, সেই ব্লু কালারের চেয়ারটাতে ও বসেছিল এবং ইনি নীলকে বসার জন্য অফার করে। তো এখানকারই একজন ইন্ডিয়ান, ইনি তো এখানকার না, ইন্ডিয়ান না, তো আমি ওই জন্যই বলছি আর কি, একজন ইন্ডিয়ান, একজন মায়াপুরেরই একজন কি বলবো প্রভু। তো উনি এসে নীলকে রীতিমতো ওখান থেকে উঠিয়ে দেয়, বলে যে এখানে বসা যাবে না। ও উঠে পড়ে। তো তখন আমার পেছনে যে ভাইকে তোমরা দেখতে পাচ্ছ, তো সে আবার চেয়ারটা বাইরে ওকে বার করে দিয়ে বলে যে আপনি এখানে বসুন। সেই ভদ্রলোক, সকল ভদ্রলোক এসে ওখান থেকেও নীলকে উঠিয়ে দেয় আর চেয়ারটাকে ভেতরে রেখে দেয়, বলে এখানে বসা যাবে না, এখানে বসতে পারবেন না। তো এই হচ্ছে আমাদের ইন্ডিয়ার অবস্থা। আমরা এসছি ধর্মস্থানে, তীর্থস্থানে মায়াপুরে, এবং যেখানে নাকি ভগবানকে পুজো করা হয়, ভগবানকে এত কিছু করা হয়, কিন্তু মানুষের মধ্যেই যে ভগবান আছে, এবং আমরা যে বলি নরনারায়ণ, ঠিক আছে, এই যে ব্যাপারটা, নর মানে মানুষ, মানুষই যে নারায়ণ, সেটাই আমরা ভুলে যাই। তো এটাই আজকে ঘটনাটা ঘটলো, এবং সত্যি আমাদের কাছে আমরা ভীষণভাবে লজ্জিত যে আমরা যারা আমাদের দেশে বাইরে থেকে এসে আমাদের জন্য সেবা করে যাচ্ছে প্রতিনিয়ত, তো তাদের বিহেভিয়ার এত ভালো, কিন্তু আমাদের মধ্যে সত্যি শিক্ষা, কালচার, এগুলো আস্তে আস্তে দিন দিন হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই স্টল থেকে এই বইটা আমরা কিনছি, নীল এটা পারচেস করছে। আমরা প্রসাদ খাবো, রাতের ডিনার, আবার লাইন দিতে হবে, কিন্তু রাতের লাইনটা একটু আলাদা, ওই পাশটায় লাইন দিতে হবে। 8টা থেকে শুরু হবে, এখন 7:30 বাজছে। দেখি লাইন দিতেও পারি বা একটু বসে কিছুক্ষণ ওয়েটও করতে পারি।
রাতের ডিনার প্রসাদের জন্য চলে এসেছি। দুপুরের তুলনায় লোক কম এখন। দেখা যাক রাতের কি মেনুতে কি কি আইটেম আছে। রাতের মেনুতে ছিল ভাত, রুটি, 2 রকমের সবজি আর মিষ্টি। ডিনার সেরে আমরা চলে এলাম ফল কিনতে। সকালে যে সুপার মার্কেটটা দেখেছিলাম সেখানেই এলাম। আপেল দেখছি, এই আপেলগুলো খুব একটা ভালো না, গ্রিন আপেল। একটা এটা নিচ্ছি, একটা এটা নিচ্ছি, ঠিক আছে। আর এতগুলো কলা নিয়ে তো লাভ নেই। এটা কি? প্যাশন ফ্রুট। এই দেখো ব্লুবেরি আছে। একটাই লেবু নি নাকি? এই করতে গিয়ে ফ্রেমটাকে তুমি দেবা, আমি ওটা কোনো কাজেই লাগাতে পারবো না। ওজন হচ্ছে ফলের, ফুল 142 গ্রাম। খুব ভালো, ভীষণ ভালো। কালকে এগুলো কিন্তু আমি এখানেই শেষ করে যাব, বাড়ি নিয়ে যাব না, বলে দিলাম। লাইট অ্যাডজাস্ট করছে আর একজন। আমরা এখন নাইট ওয়াক করতে বেরিয়েছি, একটু হেঁটে নিই, কারণ অনেকটা খাওয়া হয়ে গেছে। অনেক দিন পর ভাত খেলাম দুজনেই। আমরা তো একেবারেই ভাত রুটি খাওয়া বন্ধ করে দিয়েছি, তো ভাত রুটি দুটোই খাওয়া হয়েছে। এখানের খাবারগুলো এত সুস্বাদু, আর যেহেতু মহাপ্রসাদ, তো ওই জন্য কোনোটাতেই না করতে পারিনি। আর মানুষ এখানে দূর দূরান্ত থেকে দর্শন তো করতে আসেই, তার সঙ্গে মহাপ্রসাদ খেতেও আসে, তো আমরা সেই সুযোগটা ছাড়বই বা কেন। তো ঠিক আছে, খেলাম এবং খুব সুস্বাদু খাবার ছিল। তো এখন আমরা একটু হাঁটাহাঁটি করি। তো আমাদের আজকে দিনটা খুব ভালো কাটলো, ভালোভাবে সেলিব্রেট করলাম আমরা, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হলো।